અમદાવાદ વાળા મારી વાત યાદ રાખજો, ગાંધીનગરના મતદાતાઓ મારી વાત યાદ રાખજો. પરિણામ આવવા દો. તમિલનાડુ અને બંગાળ બંને જગ્યાએ ખો નીકળી જવાનો છે, ખો નીકળી જવાનો. যে ছোট্ট অংশটা আপনাদের সামনে শোনালাম, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ তিনি গুজরাটের আহমেদাবাদ থেকে দাঁড়িয়ে পরিষ্কারভাবে গান্ধীনগর এবং আহমেদাবাদবাসীর উদ্দেশ্যে তাদেরকে প্রশ্ন করে বলেছেন যে মার্ক মাই ওয়ার্ড, দিস টাইম বিজেপি উইল উইন ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ ইন তামিলনাড়ু। অর্থাৎ বলছেন যে এবারে বিজেপি, আমার কথা লিখে রাখো, এবারে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে বিজেপি ক্ষমতায় আসছে। আর আজকে আমি আপনাদের সামনে এমন একটা তথ্য দেব, পাটিগণিতের তথ্য, আবারও আপনাদের সামনে একটা পাটিগণিতের তথ্য এনে হাজির করেছি। এই তথ্যটা বঙ্গ বিজেপি একেবারে জোর চর্চা শুরু করে দিয়েছে। তার কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছে যে এসআইআর এ যেভাবে নির্বাচন কমিশন শেষের দিকে এসে কোমর কষে লড়ছে, কাজে বিজেপির কাছে এটা জীবনের নয়, এটা শতাব্দীর সেরা সুযোগ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার। এবং আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, আজকে হিসাব করে বলে দেব কোন উপায়ে বিজেপি ক্ষমতার একেবারে দোরগোড়া পৌঁছে গেছে বা যাওয়ার সম্ভাবনা তীব্র বেশি। আপনারা শুনলেও আমি 100% বিশ্বাস করছি যে আপনারা প্রত্যেকে সহমত হবেন, তার কারণ এটা জলের মতো পরিষ্কার একটা রাস্তা আপনাদের সামনে আজকে আমি দেখাবো। আমি এক্সপেক্ট করছি এই রাস্তাটা বিজেপি নেতৃত্ব তারাও দেখতে শুরু করেছে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আমি আপনাদের সামনে একটি পর্বে বিশ্লেষণ করে বলে দিয়েছিলাম যে এখনো পর্যন্ত 56 লক্ষ খসড়া তালিকা থেকে নাম বাদ পড়েছে। এটিকে যদি আপনি 294টা বিধানসভা যে আসন রয়েছে সেটা দিয়ে ভাগ করেন তাহলে বুঝতে পারবেন পার বিধানসভা কতগুলো করে বাদ পড়ছে খসড়া তালিকা থেকে। আপনারা ভাগ করে দেখে নেবেন। আরো একবার আমি বলেছিলাম, আমি জাস্ট একটু আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে যদি দেখেন যে 19,000-এর কাছাকাছি পার বিধানসভা থেকে বাদ পড়তে চলেছে। এবং আমি আপনাদের সামনে বলেছিলাম যে 2024-এর লোকসভার বিধানসভা অনুযায়ী ফলাফলে বিজেপি এগিয়েছিল প্রায় 90টি আসনে এবং আরো 80টি আসনে তারা কার্যত 19,000-এর কম মার্জিনে হেরেছিল। এই দুটো সংখ্যা যোগ করলে 170টি আসন বিজেপির ঝুলিতে যাওয়ার প্রবল সম্ভাবনা। এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সেটা ছিল ওয়ান টাইপ অফ ক্যালকুলেশন, একটা দিকের ক্যালকুলেশন যেটা আপনাদেরকে আমি বুঝিয়েছিলাম। এবার আজকে আরো একটা দিকের আমি ক্যালকুলেশন বোঝাচ্ছি, যে ক্যালকুলেশনটা আপনারা সকলেই বিশ্বাস করতে পারবেন, বুঝতে পারবেন এবং সম্ভবত শুভেন্দু অধিকারী এই ক্যালকুলেশনটাই অমিত শাহদের বুঝিয়ে এসেছেন। দেখুন কি হয়েছে ব্যাপারটা। আপনারা জানেন যে বিজেপি এই মুহূর্তে কি টার্গেট করছে জানেন? বিজেপি লাস্ট তিনটি বড় ইলেকশনের, জেনারেল ইলেকশনের কথা তারা মাথায় রাখছে। এক হচ্ছে 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচন। অর্থাৎ দুটো লোকসভা নির্বাচন 2019 এবং 2024-এর, আর মধ্যেখানে যে বিধানসভা নির্বাচনটা হয়ে গেল 2021-এর, এই তিনটি বিজেপি তাদের ডেটাবেস অ্যানালিসিস করছে এবং এসআইআর এর তথ্য আসার পর সেটাকে রিঅ্যানালিসিস করে তারা বোঝার চেষ্টা করছে এই সময় ভোট হলে তারা জিততে পারবেন কিনা, ক্ষমতায় আসতে পারবেন কিনা। তারা প্রথমত যেটা করছে, তারা দেখছে যে এই তিনটি যে জেনারেল ইলেকশন হয়েছিল, 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভা, এই তিনটেই বিজেপি জিতেছে। এই রকম আসন সংখ্যা হচ্ছে 52। আপনাদের সামনে আরো একবার বলি, এই তিনটি জেনারেল ইলেকশনে বিজেপি জিতেছে, প্রত্যেকটিতেই জিতেছে। পরপর দুটো লোকসভা এবং একটা বিধানসভাতে জিতেছে এমন আসন সংখ্যা হচ্ছে 55টি আসন, মাফ করবেন 55টি আসন। এবং এই তিনটি ইলেকশনের মধ্যে, ইলেকশনগুলোর আপনারা সংখ্যাটা মনে রাখবেন, মানে তারিখটা মনে রাখবেন, ইয়ারটা মনে রাখবেন, এই তিনটির মধ্যে দুটিতে জিতেছে এরকম সংখ্যা রয়েছে 38টি আসন। অর্থাৎ এই তিনটি পরপর যে দুটো লোকসভা এবং একটা মধ্যে বিধানসভা ঘটে যাওয়া লাস্ট তিনটির, তার মধ্যে বিজেপি তিনটির মধ্যে দুটোতে জিতেছে, একটাতে হেরেছে, তার সংখ্যা হচ্ছে 38টি। আর এই তিনটের মধ্যে অন্তত একবার জিতেছে এমন সংখ্যা হচ্ছে 53। বুঝলেন? তিনটের মধ্যে তিনটেই জিতেছে 55, তিনটের মধ্যে দুটিতে জিতেছে, একটিতে হেরেছে 38 এবং তিনটির মধ্যে একটিতে জিতেছে 53। তাহলে এই তিনটি যদি আপনি যোগ করেন সংখ্যা, এই তিনটি আসন সংখ্যা যদি যোগ করেন, 55 প্লাস 38 প্লাস 53, আপনারা সেটা করতে পারবেন যে 146 আসন। এই 146 আসন বিজেপির একেবারে টার্গেট একটা আসন এবং তারা মনে করছে এটা জয় তাদের নিশ্চিত। কেন তারা মনে করছে জয় তাদের নিশ্চিত? তার কারণ হচ্ছে আপনাদের সামনে অ্যানালিসিসটা আমি এবার করে শোনাচ্ছি।
সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি একটা ডেটা দিয়েছেন। তিনি বলছেন এই যে 146, আচ্ছা প্রথমে আপনাদের বলে দিই যে 294টা পশ্চিমবঙ্গে বিধানসভা আসন, তার মানে এর ম্যাজিক ফিগার আপনারা বুঝতে পারছেন যে 100, তার মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে 148টি। 148টি সংখ্যা যারা পাবেন তারা ক্ষমতায় আসবেন। এই যে আমি আপনাদের সামনে এখনো পর্যন্ত 146টি আসনের কথা বললাম, এবং এই 146টে একটা চমকপ্রদ তথ্য আসছে। কি সুকান্ত মজুমদার এই তথ্যটি দিয়েছেন? তিনি বলছেন যে এই 3টি আসনে, সমস্ত এই 3টি বিধানসভা কেন্দ্রগুলিতে যদি লোকসভা কম্বাইন করা হয় তাহলে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোটের ডিফারেন্স হচ্ছে মাত্র 10 লক্ষ ভোট। এই 146টি বিধানসভা কেন্দ্রের টোটাল বিজেপির ভোট মাইনাস টোটাল তৃণমূলের ভোটের সংখ্যার ডিফারেন্স হচ্ছে 10 লক্ষ। অর্থাৎ এই 146টিতে বিজেপি মাত্র 10 লক্ষ ভোট বাড়াতে হবে। এবার আপনাদের আমি হিসাবটা বলি। এখনো পর্যন্ত শুধুমাত্র এই খসড়া তালিকাতে 56 লক্ষের নাম বাদ গেছে। 56.5 লক্ষ, আমি 56 লক্ষ ধরলাম, এবং এই সংখ্যাটা আরো 3 গুণ হবে। সেটা আপনাদের সামনে আমি বলে দিয়েছিলাম একটা সংবাদপত্রের শিরোনাম দেখিয়ে, সেটা আগামী দিনে দেখবো, কিন্তু আমি সেটা বাদই দিয়ে দিলাম। আপাতত যদি ধরুন ফাইনালিও 56 লক্ষই যদি বাদ যায়, তাহলে 56 লক্ষকে আপনি 294 দিয়ে যদি ভাগ করেন, অর্থাৎ প্রত্যেকটি বিধানসভা দিয়ে ভাগ করেন, তাহলে পার বিধানসভা ওয়াইজ 19,000-এর কাছাকাছি কিন্তু বুঝতে পারবেন যে এক একটা বিধানসভা থেকে 19,000 নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। এবার আমি কি বললাম যে 146টিতে যেটা বিজেপি জয়ের সম্ভাবনা, কোনো না কোনো এই 3টি নির্বাচনে একবার মিনিমাম জিতেছে বা 2বার বা 3বার জিতেছে, এটাতে তৃণমূল আর বিজেপির ডিফারেন্স হচ্ছে ভোটের 10 লক্ষ। অর্থাৎ 5 লক্ষ ভোট যদি বিজেপি তৃণমূল থেকে টেনে নিতে পারে তাহলে বিজেপির জয়ের রাস্তা প্রকট। এবার এই 5 লক্ষ, 146টি বিধানসভা আসনে 5 লক্ষ মানে পার বিধানসভাতে কতগুলো করে হচ্ছে দেখবেন, ওই 3,500-এর কাছাকাছি। বুঝলেন ক্যালকুলেশনটা? এই 146টি আসনের মধ্যে যদি 5 লক্ষের ডিফারেন্স বিজেপি, 5 লক্ষ ভোট বিজেপিকে এক্সট্রা পেতে হয়, তাহলে পার বিধানসভাতে অ্যাভারেজে ওই 5 লক্ষ ডিভাইডেড বাই 146, অর্থাৎ 3,500-এর কাছাকাছি এক একটা বিধানসভাতে বিজেপিকে ভোট টানলেই কিন্তু 146টা বিধানসভা বিজেপির নামে হয়ে যাবে। এবার আপনাদের কি বলেছি, ভালো করে সংখ্যাগুলো একটু মাথায় রাখতে হবে যে ইতিমধ্যেই খসড়া তালিকাতে পার বিধানসভাতে গড়ে 19,000 নাম বাদ পড়ে গিয়েছে। বিজেপির দরকার 3,000 বাদ পড়ার। তাহলে বুঝতেই পারছেন এই 146টি আসন এই মুহূর্তে নির্বাচন হলে নিশ্চিত, যদি না তৃণমূল কংগ্রেস লুটতরাজ চালায়। আগে ডাকাতি চালাতো, ডাকাতি চালালেও এবারে পারবে না, কিন্তু যদি এবার লুটতরাজ চালায় তাহলে ফলাফল আলাদা হয়ে যেতে পারে। কিন্তু ডাকাতি চালিয়েও কিন্তু এতটা ডিফারেন্স করে দেওয়া যাবে না। এটা একটা মারাত্মক তথ্য আপনাদের সামনে আমি বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। একটু অল্প বিস্তর যোগ বিয়োগের অঙ্ক, পাটিগণিতের অঙ্ক, আশা করি আপনাদের কারোর বুঝতে প্রবলেম হয়নি। এবং সেই কারণে এই তথ্যের ভিত্তিতে বিরোধী দলনেতা কিছুদিন আগে অমিত শাহের কাছে গিয়েছিলেন। অমিত শাহ যখন প্রিপারেশন জিজ্ঞাসা করছিলেন তখন এই সমস্ত তথ্যগুলোই নাকি শোনা যায় যে তিনি নাকি দিয়ে এসেছেন অমিত শাহের কাছে। অর্থাৎ সেখান থেকে অমিত শাহ আশ্বস্ত বোধ করেছেন যে শুধুমাত্র নির্বাচনটা যদি সঠিকভাবে করানো হয়। কিন্তু এইখানেই হচ্ছে বড় প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী যদি বুঝতে পারেন যে তিনি হারতে চলেছেন, তাহলে নির্বাচনে কারচুপির পরিমাণ কি জায়গায় পৌঁছাতে পারে, রিগিং কি জায়গায় হতে পারে, মারপিট কি জায়গায় হতে পারে, ভোটারদের বাড়ি থেকে না বেরোতে যাওয়ার সন্ত্রাসটা কোন জায়গায় পৌঁছাতে পারে, সেটা একবার কল্পনা করে আপনারা দেখতে পারেন। ঠিক এই জায়গাটায় এসে আমি আর এটাকে বাড়াবো না, আর একটা অত্যন্ত ইন্টারেস্টিং খবর আপনাদের আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়েছেন। উত্তরবঙ্গে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চুরি নিয়ে অনেক কথা বলেছেন। যে ভোট চুরি, মাফ করবেন, বলেছেন যে আমরা মানে ভোট কিনি না, আমরা ভালোবাসা দিয়ে ভোট আদায় করে নিই। মুখ্যমন্ত্রী এই বক্তব্য বলেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী একটা অদ্ভুত এবং খুব সুন্দর একটা কৃষ্ণ কল্যাণী বিজেপির টিকিটে জয়ী একজন বিধায়ক না সাংসদ, বিধায়ক, সম্ভবত বিধায়ক, তো কৃষ্ণ কল্যাণীর কিছুদিন আগেকার একটা বক্তব্য শুভেন্দু অধিকারী সে দুটোকে পাশাপাশি রেখে দিয়েছেন, যেখানে কৃষ্ণ কল্যাণী বলছেন যে আপনাদের এক একজনের পেছনে কত টাকা খরচা হয় জানেন, একটা ভোটারের দাম কত জানেন, একটা ভোটারের দাম 60,000 টাকা। কেন? আপনাকে 1,000 টাকা করে মান্থলি লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, 12 মাসে 12,000 টাকা,
5 বছর অর্থাৎ সরকারের একটা পূর্ণ টার্মে আপনাকে 60,000 টাকা দেওয়া হয়। এইটা বলছেন কৃষ্ণ কল্যাণী। অর্থাৎ একেবারেই ভোটারদের সঙ্গে পরিষ্কারভাবে টাকার সঙ্গে তুলনা করছেন। কত টাকা? 5 বছরের জন্য 60,000 টাকায় বিকিয়ে দিচ্ছেন ভোটারদের মান সম্মান। মমতা বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণ কল্যাণীর বক্তব্যটা পাশাপাশি শুভেন্দু অধিকারী যে ভিডিওটা দিয়েছেন সেটা শোনাবো আপনাদের। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। আপনাদের একটা ভোটের দাম কত জানেন? আমি বলতেছি মিনিমাম 60,000 টাকা। একটা ভোটের দাম মিনিমাম 60,000 টাকা। কি করে? প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 1,000 টাকা, 12 মাসে, 1 বছরে 12 মাস 12,000 টাকা, আর 5 বছর হয়ে যায় তখন 5 × 60। তো 60,000 টাকার কমে ভোট দিবেন? 60,000 টাকার কমে দিবেন? আর 60,000 টাকা কেউ যদি দেয়, আমি বলবো না ভাই, আমাদের মুখ্যমন্ত্রী থেকে বেশি দিচ্ছেন, এবার আপনারা যা পারবেন তাই করেন। কিন্তু 60,000-এর কমে মানবেন না, কিন্তু এটা কথা দিলেন তো? 60,000-এর কমে মানবেন না তো? একটা ভোট মানে 60,000। তো সেই জন্য আপনারা দেখেন, আপনারা কেউ যদি 60,000 টাকা দেয়, কেউ যদি আপনাদেরকে বড় লোক বানায়, কারো বাড়িতে 4টা আছে, তো আমি 2,40,000 টাকা লোকসান কেন করাবো? আমি করাবো না। 4টা ভোট আছে, 2,40,000 গুনবেন, ঢাকাশ দিয়ে দেবেন। বুঝলেন? এটাই কিন্তু আসলে নেতৃত্বরা আপনাকে আমাকে কিভাবে, তারই কিন্তু এটা প্রকৃষ্ট উদাহরণ। মমতা বন্দ্যোপাধ্যায় ওই জায়গা থেকে বলতে পারছেন না, তার কারণ তিনি গদি তো হারাতে চান না, কিন্তু সাধারণ মানুষকে বোঝাতে গিয়ে যে আপনাকে কত টাকা আমি দিচ্ছি, আমার সরকার কত টাকা দিচ্ছে, কৃষ্ণ কল্যাণী বলছেন যে যদি অন্য কোনো দল এসে আপনাকে 60,000 টাকার বেশি দেয়, আপনি ভোট দিয়ে দেবেন। ইনি শুনেছি ব্যবসায়ী মানুষ, এবং তৃণমূলে যখন বিরোধী ছিলেন, যখন বিজেপির বিধায়ক ছিলেন, তখন নাকি শোনা যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নাকি প্রচুর থ্রেট পেতেন তিনি, যে তার বিজনেস চলে যাবে। শোনা যায় বিরোধী দলনেতা এই ধরনের বক্তব্য অতীতে বলেছিলেন। এবার এই কৃষ্ণ কল্যাণী নাকি সেই চাপে, তার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার চাপে নাকি বিজেপি থেকে ছেড়ে সমস্ত আদর্শ নৈতিকতার জলাঞ্জলি দিয়ে, মানুষের ভোটে জিতে আসা তাদের ভোটের মূল্যকে জলাঞ্জলি দিয়ে সেই মানুষদেরই বোঝাচ্ছে যে তৃণমূল কেন ভালো। আরে ভাই, যে মানুষ তোকে জেতালো বিজেপির টিকিটে, তুই সেই মানুষকে বোঝাচ্ছিস লক্ষ্মীর ভান্ডার অবজ্ঞা করে, যে মানুষ তোকে ভোটে জিতিয়েছে সেই মানুষকে তুই অবজ্ঞা করে বোঝাচ্ছিস যে 60,000 টাকা কেন লাগবে। একটা বেসিক সেন্স যদি একটা জনপ্রতিনিধি না থাকে, যে কিভাবে একটা মানুষের সঙ্গে কথা বলতে হয়, যদি নিজেকে দেবতার সঙ্গে কেউ ভাবতে শুরু করে দেয়। আর একটা বিধায়ক মানে জনপ্রতিনিধি, আপনি শুধু আমাদের কথাগুলো নিয়ে গিয়ে আপনি বিধানসভায় নিয়ে যাবেন, সেখানে যাতে করে আমাদের জন্য একটা রুল ফ্রেম হতে পারে তার ব্যবস্থা করবেন, এছাড়া আপনি কিছু নন। এইটুকু সংবিধানের রাইটস যদি আপনি বুঝতে না পারেন, আর সেটা বুঝতে না পেরে যদি সংবিধানের বাকি যে ভোটারদের জন্য আপনারা কেউ বিধায়ক কেউ সাংসদ, তাদের যদি এই টাকার বিনিময়ে অপমান বা ভোট কেনার কথা বলেন, তাহলে নিশ্চিতভাবে আপনাদের ওই জায়গাটা ছেড়ে ইতিমধ্যে মানে একেবারে ইমিডিয়েটলি আপনাদের ভ্যাকেন্ট করে আপনাকে পদত্যাগ করা উচিত। এইটুকু সৎসাহস আপনারা যদি রাখতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গের ওই বিধানসভায় বা এতে কোনো ব্যবসায়ীরা বসে নেই যারা শুধু টাকা দিয়ে ভোটারদের মাপে। তো যাই হোক, আজকে টাকা পয়সার গল্পের যেমন ঠিক অঙ্ক হয়, সেই অঙ্কের মাধ্যমে আপনাদের সামনে বুঝিয়ে দিলাম যে এসআইআর এ মাত্র খসড়া তালিকা যেটা পড়েছে, সেই খসড়া তালিকা অনুযায়ী নির্বাচন কমিশন যদি সম্পূর্ণ ভোট করাতে পারে, এবং যেটা আমি পরে বিশ্লেষণ করব, যদি ভোটার টার্নআউটের নাম্বারটা বাড়ে, খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, আমি বিশ্লেষণে আসবো, আগেও যেমন বলেছিলাম আমি আসবো। ভোটার টার্নআউট এবারে নির্বাচনে যদি বৃদ্ধি না পায়, তৃণমূল কংগ্রেস ওই ফোঁকর গোলে একমাত্র বেরিয়ে যেতে পারে। এটা আমি আগেও বলেছিলাম, আপনাদের সামনে বলবো, আজকে একটা বড় হিন্ট দিয়েও দিলাম। ভোটার টার্নআউট যদি না বাড়ে পশ্চিমবঙ্গে, এটা কিন্তু অশনি সংকেত, ওই একটি ফোঁকর দিয়ে তৃণমূল কংগ্রেস বেরিয়ে যেতে পারে। আশা করি আপনাদের এই তথ্যটা আমি আজকে খাওয়ার মতো হজম করে এরকম ভাবে বলিনি, ডাইজেস্টেবল ফর্মে বলিনি বলে হয়তো অনেকে বুঝতে নাও পারেন, তার কারণ আমি তথ্য ভিত্তিক তো বলিনি, এটা আমারই সময়ের জন্য,
কিন্তু এই তথ্যটা আমি আপনাদের সামনে বোঝাবো যে ভোটার টার্ন আউটটা কত বড় ইম্পর্টেন্ট। আপনার 1 কোটি 1.5 কোটি নামও কিন্তু সেখানে বৃথা হয়ে যেতে পারে যদি ভোটার টার্ন আউটটা মাত্র 60% গিয়ে আটকে যায়। ভোটার টার্ন আউট কিন্তু বাড়াতে হবে। এবারে আপনাদের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চান তাহলে শুধু ইউটিউবে ভিডিও দেখলে হবে না, রাস্তায় নেবে যদি প্রতিবাদ থাকে, বিরোধ থাকে, প্রতিরোধ থাকে, সেইটাকে আটকে নিজের গণতান্ত্রিক অধিকারটা আপনার যে দলে পছন্দ সেই দলে গিয়ে আপনাকে কিন্তু সেই গণতান্ত্রিক অধিকারটা আপনাকে দিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু আবারও 1.5 কোটি নাম পড়লেও কিন্তু তৃণমূল কংগ্রেস একটা ফাঁক বলে বেরিয়ে যেতে পারে। অনেকে বুঝে গিয়েছেন ইতিমধ্যে, যারা বোঝেননি তাদের জন্য ডাইজেস্টেবল ফরম্যাটে আমি নিয়ে আসবো কারণ এই অনেক তথ্য, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আসছে বলে আমি বলার সুযোগ পাচ্ছি না। অন্যদিন ডাইজেস্টেবল ফরম্যাটে আপনাদের সামনে বলতে পারবো, কিন্তু আজকে আমি যে ফরম্যাটটা আপনাদের সামনে বললাম এটাই আপাতত কেন্দ্রীয় বিজেপির হাতে এই তথ্যটা কিন্তু পৌঁছে গিয়েছে। তারা পরিষ্কারভাবে এই অঙ্কটাই করছেন, সুনীল বানসাল থেকে শুরু করে সবাই এই অঙ্কটাই করছেন যে আপাতত বিজেপির জেতা সিটগুলোকে 3টি ভাগে ভাগ করা, যে 3টির মধ্যে 3টিতেই জেতা হয়েছে বা 3টির মধ্যে 2টো কিংবা 1টাতে। এবং এইগুলোকে যদি ফোকাস করা হয়, জ্যোতির্ময় মাহাতো পুরুলিয়ার বিজেপির সাংসদ তিনি বলছেন যে এইটাতে সুবিধা হচ্ছে এখানে জনবিন্যাসটা এমন যে বিজেপি কোনো না কোনোবার জিততে পেরেছিল, বিজেপি বাকি 50টা আসনে একেবারে ধর্তব্যের মধ্যেই আনছে না, যেটা মুসলিম অধ্যুষিত অঞ্চল। অর্থাৎ 294টির মধ্যে 50টি আসন বাদ দিয়ে 244টি আসনের মধ্যে কিন্তু বিজেপি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এবং সেই প্রস্তুতি যদি 100টা আসনও তারা হেরে যায়, 244টা আসনের মধ্যে শেষে গিয়ে যদি তারা 100টা আসনেও হেরে যায় না, তাহলেও কিন্তু তারা 144-এ শেষ করবে, যেটা ম্যাজিক ফিগারের থেকে জাস্ট একটু কম। অর্থাৎ একেবারেই ম্যাজিক ফিগার টাচ করাটা কার্যত বিজেপির কাছে নিশ্চিত। যদি নির্বাচন প্রক্রিয়াটা সঠিকভাবে হয়, খসড়া তালিকাতে মাত্র 56 লক্ষের নাম বাদ গেছে, প্রকৃত যে জায়গায় সেখানে যদি সংখ্যাটা 1 কোটি হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রাজনৈতিক সভা করবেন না, দিল্লি চলে যাবেন। আমার কথা লিখে নেবেন, যদি না সংখ্যাটা 1 কোটি পেরিয়ে যায়, আমি আপনাদের সামনে বলছি, দেখবেন মিলিয়ে নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এরা পশ্চিমবঙ্গে আর রাজনীতি করবেন না। তারা বুঝে যাবেন তাদের এন্ড, তারা দিল্লিতে গিয়ে কিছু একটা করার চেষ্টা করবেন, বাধা দেওয়ার চেষ্টা করবেন, সর্বস্ব টাকা ঢেলে সুপ্রিম কোর্টে কিছু একটা করার চেষ্টা করবেন, বা আরো ভেতরের কোনো পন্থা দিয়ে আটকানোর চেষ্টা করবেন। কথাটা লিখে নেবেন। এনিওয়ে, আপনাদের মন্তব্যের প্রতীক্ষায় থাকলাম। যদি মনে করেন যে কিছু আপনাদের সামনে ক্যালকুলেশন ঠিক মতো আনতে পারলাম, তাহলে একটি কমেন্ট, একটি লাইকের মাধ্যমে আমাদের সমর্থন করুন। আমাদের যারা অ্যাক্টিভলি সমর্থন করতে চান, যারা অনেকেই করছেন যে জয়েন বাটন ক্লিক করে জয়েন করছেন, খুব অল্প টাকার মধ্যে মাত্র 50-60 টাকার মাধ্যমে আপনি যদি জয়েন করেন, তাহলে সেটিও আমাদের কিন্তু এই টোটাল সেটআপটা রানের জন্য আমাদের অনেকটা সুবিধা করতে পারে আপনার ওই ছোট্ট কন্ট্রিবিউশন। এনিওয়ে, এখনকার মতো এখানে, সবাই ভালো থাকবেন, গুড বাই।